বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে আলোচনা করব। পাস্ট ইনডিফিনাইট টেন্স কে বলা হয় সাধারণ অতীতকাল। সাধারণ অতীতকাল কোন কাজ পূর্বে সংগঠিত হয়েছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই, মানে তার ফল এখন আর বর্তমান নেই, এরূপ বোঝালে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স হয়। তাহলে অতীতকালে কোনো কাজ সংগঠিত হয়েছিল যেটার ফলাফল এখন আর বর্তমান নেই, এরূপ বোঝালে পাস্ট ইনডিফিনাইট টেন্স, বা এটাকে আমরা বলি সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স বলে। এখন পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনটা কি? পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার হচ্ছে, প্রথমত সাবজেক্ট বসবে, এরপরে ভার্বের পাস্ট ফর্ম বসবে, এরপরে অবজেক্ট বসবে। আচ্ছা, আমরা ভার্বের পাস্ট ফর্মকে ভি2 বলে থাকি। ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা ভি1 বলি, ভার্বের পাস্ট ফর্মকে আমরা ভি2 বলি, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে ভি3 বলি। ঠিক আছে? তাহলে ভি2টা কি? ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে? আচ্ছা, এখন আমি কাজটি করেছিলাম, উদাহরণটা খেয়াল করো। আমি কাজটি করেছিলাম মানে এটা অতীতে কাজটি করেছিলাম, আচ্ছা, যেটার ফলাফল এখন আর বর্তমান নেই। তাহলে এর ক্ষেত্রে কি হয়? পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে দেখো গঠন প্রণালী কি? প্রথমে সাবজেক্ট, তাহলে এখানে আই হলো সাবজেক্ট, তাহলে আমি হচ্ছে আই, তাহলে আই, দেখো আই। আচ্ছা, এরপরে কি? ভার্বের পাস্ট ফর্ম বসবে। আচ্ছা, ভার্ব কোনটা? দেখো এখানে করা, কোনো কিছু করা হচ্ছে কি? কাজ। তাহলে কোনো কিছু করাকে আমরা কি বলি? আমরা এটাকে বলি ডু। ঠিক আছে? কিন্তু ডুটা হচ্ছে এখানে ভার্বের ভি1 প্রেজেন্ট ফর্ম। তাহলে এটার ভি2 পাস্ট ফর্ম কি বলতো? ডু এর পাস্ট ফর্ম কি? ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তাহলে এখানে লিখবো আই, তারপরে এবার দেখো করা হচ্ছে কি? ডিড। যেহেতু আমরা এখানে ভি2 পাস্ট ফর্ম ইউজ করবো, এখানে কি লিখবো? ডিড নেবো এখানে। তাহলে আই ডিড, এবার কি? কাজটি করেছিলাম। তাহলে কাজের ইংরেজি কি? দা ওয়ার্ক। তাহলে আই ডিড দা ওয়ার্ক। ঠিক আছে? আই ডিড দা ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। যেটা অতীতকাল নির্দেশ করছে, এজন্য আমরা এখানে ডিড বসাইছি। যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে আমরা এখানে কি বসাতাম? ডু বসাতাম। এটা যদি পাস্ট টেন্স অতীতকাল, এজন্য আমরা এখানে ডিড বসিয়েছি। ওকে, আরেকটা एग्जांपल খেয়াল করো। আমি বাজারে গিয়েছিলাম। তাহলে এটা খেয়াল করো। দেখো এখানে সাবজেক্ট কোনটা? আমি। তাহলে এখানে আই, তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে আই, তাহলে আই। আচ্ছা, আমি। তারপরে কি? এখানে হচ্ছে, এখানে ভার্ব কোনটা? বাজারে না গিয়েছিলাম? কোনটা ভার্ব? গিয়েছিলাম। কোন জায়গায় যাওয়া, এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে কাজ। তাহলে যাওয়ার ইংরেজি কি? এটা হচ্ছে গো, মানে হচ্ছে যাওয়া। কিন্তু গো তো হচ্ছে ভার্বের ভি1 প্রেজেন্ট ফর্ম। এটা পাস্ট ফর্ম কি বলতো? গো ভার্বের পাস্ট ফর্ম কি? গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। গো, ওয়েন্ট, গন। তো এখানে যেহেতু আমরা ভার্বের ভি2 মানে পাস্ট ফর্ম ইউজ করব, এজন্য আমরা কোনটা নেব বলতো? ওয়েন্ট নেব। তাহলে আই ওয়েন্ট। আচ্ছা, কোথায় গিয়েছিলাম? বাজারে গিয়েছিলাম। তাহলে টু মার্কেট। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। এবার আমরা আরো কিছু एग्जांपल খেয়াল করি। আমি গতকাল স্কুলে যাইনি। আমি গতকাল স্কুলে যাইনি। আচ্ছা, আমি গতকাল স্কুলে যাইনি, এটা ইংরেজিতে
এটা ট্রান্সলেশন কি হবে? দেখো এখানে গতকাল স্কুলে যায়নি, গতকাল আছে মানে এটা হচ্ছে অতীতকাল বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, সাধারণ অতীতকাল। দেখো এখানে সাবজেক্ট কোনটা? আই হলো সাবজেক্ট, তাহলে আই। আচ্ছা, এরপরে কি? এরপরে কাজ হচ্ছে আমাদের ভার্বের পাস্ট ফর্ম বসবে, তাহলে আই। আচ্ছা, এখন এখন যেহেতু এখানে ভার্ব হচ্ছে যাওয়া, যায়নি, গো হচ্ছে ভার্ব, ঠিক আছে? আমি গতকাল স্কুলে যাইনি। আচ্ছা, তো যেহেতু এখানে স্কুলে যায়নি, নট মানে এটা নেগেটিভ বাক্য, এজন্য আমাদেরকে একটা নট নিয়ে আসতে হবে, সেন্টেন্সের ভিতরে একটা নট নিয়ে আসতে হবে। তো যেহেতু আমরা নট নিয়ে আসবো, এজন্য তার আগে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ডু, ডিড অথবা ডাজ। তো যেহেতু এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার করি? ডিড ব্যবহার করি। তাহলে আই ডিড, এটা খেয়াল করো, আই ডিড নট, আই ডিড নট। আচ্ছা, এরপর আমরা মূল ভার্ব বসাবো। এখানে মূল ভার্ব কোনটা বলো তো? যাওয়া, তাহলে আই ডিড নট গো, গো। এখানে কিন্তু আমরা আর ওয়েন্ট বসাবো না, কারণ আমরা অক্সিলারি ভার্ব হিসেবে দেখো পাস্ট টেন্স ইউজ করেছি, অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এই জায়গাতে ডিড বসিয়েছি, পাস্ট টেন্স ইউজ করেছি, এজন্য আমরা এই জায়গাতে আর ওয়েন্ট বসাবো না, গোই বসবে, মূল ভার্বই বসবে। আই ডিড নট গো, আই ডিড নট গো। এবার কোথায় কোথায় যায়নি? স্কুলে যায়নি, তাহলে গো টু স্কুল, প্রিপজিশন হিসেবে একটা টু বসবে। আই ডিড নট গো টু স্কুল। আচ্ছা, কবে আমি স্কুলে যাইনি? গতকাল, তাহলে আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। গতকালের ইংরেজি কি? ইয়েস্টারডে, ইয়েস্টারডে। টুমরো মানে আগামীকাল, যেহেতু এটা গতকাল হবে এজন্য ইয়েস্টারডে হবে। টুডে হলে আজকে। তাহলে আমি গতকাল স্কুলে যাইনি, আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। তো অতীতকালে সাধারণভাবে কোনো কাজ সংঘটিত হয়েছিল যেটার ফল এখন আর বর্তমান নেই, এরূপ বোঝালে আমরা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানবো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে বাংলাতে বলে ঘটমান অতীতকাল। ঘটমান অতীতকাল, যে কাজটা অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বা হচ্ছিল, এরূপ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে অতীতকালে কোনো কাজ চলছিল, কিছু সময় ধরে চলছিল বা হচ্ছিল, রানিং ছিল, এমন বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা এর আগেই পড়েছি যে কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে চলমান, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, এজন্য পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল, এরূপ বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা কেমন? দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমত সাবজেক্ট বসবে, এরপরে ওয়াজ বা ওয়্যার বসবে, বিভার্ব হিসাবে ওয়াজ বা ওয়্যার বসবে, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি, মূল ভার্বের সঙ্গে আইএনজি। এটা আমরা পূর্বের ক্লাসে শিখেছি যে কন্টিনিউয়াস বললেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, কন্টিনিউয়াস বললে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচার কন্টিনিউয়াস হোক। আর মূল ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হবে তখন তার পূর্বে অবশ্যই একটা বিভার্ব ব্যবহার করতে হবে, একটা বিভার্ব ব্যবহার করতে হবে। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা বিভার্ব হিসাবে am is are ব্যবহার করেছিলাম, পাস্ট টেন্সের ক্ষেত্রে বিভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব। যখন আমরা মূল ভার্বের সঙ্গে আইএনজি করব তখন আমরা তার পূর্বে একটা অক্সিলারি ভার্ব মানে বিভার্ব ব্যবহার করব। এখন কখন ওয়াজ বা কখন ওয়্যার বসবে? সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ওয়াজ বা ওয়্যার বসে। সাবজেক্ট যদি আই অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আই অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়,
সেক্ষেত্রে বিভার হিসাবে ওয়াজ বসবে। আর সাবজেক্ট যদি ইউ অথবা উই অথবা দে এবং প্লুরাল নাম্বার হয়, ইউ তারপর হচ্ছে উই অথবা দে এবং প্লুরাল নাম্বার হয়, সেক্ষেত্রে বিভার হিসাবে ওয়ার বসবে। আচ্ছা, আমরা এবার কিছু এক্সাম্পল খেয়াল করি। দেখো, আমি একটি বই পড়ছিলাম, পড়ছিলাম এই কাজটা অতীতকালে চলছিল, অতীতকালে কিছু সময় ধরে চলছিল, এজন্য এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি একটি বই পড়ছিলাম, তাহলে এটা আমরা কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী অনুসারে এটাকে আমরা ট্রান্সলেট করব ইংরেজিতে। দেখো, প্রথমত আমাদের সাবজেক্ট লাগবে, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আই, তাহলে আই। এরপরে আমাদের ওয়াজ অথবা ওয়্যার নিয়ে আসতে হবে। তাহলে আয়ের সাথে কোনটা হয়? আয়ের পরে বিভার হিসেবে ওয়াজ বসে না ওয়্যার বসে? দেখো, আই অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসে। তাহলে আই ওয়াজ, ওকে, আই ওয়াজ। এরপরে কি বসবে? মূল ভার্ব বসবে। এখানে ভার্ব কোনটা? পড়ছিলাম, রিড, এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আই ওয়াজ রিড, কিন্তু এটা কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে অবশ্যই মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে আই ওয়াজ রিডিং কি করছিলাম? একটা বই পড়ছিলাম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এ বুক। ব্যাস, আমরা এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারলাম। আমি একটি বই পড়ছিলাম, আই ওয়াজ রিডিং এ বুক, এবং এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বা হচ্ছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করি। ছেলেটি ঘুড়ি উড়াচ্ছিল। দেখো, ছেলেটি ঘুড়ি উড়াচ্ছিল মানে অতীতকালে কাজটা কিছু সময় ধরে চলছিল বা হচ্ছিল, এরূপ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। তাহলে এখানে দেখো যে ছেলেটি ঘুড়ি উড়াচ্ছিল, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? ছেলেটি। তাহলে এখানে ছেলেটি, এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? দা বয়। আচ্ছা, এরপরে আমরা একটা অক্সিলারি ভার্ব মানে বিভার্ব নিয়ে আসবো। তাহলে ওয়াজ অথবা ওয়্যার নিয়ে আসবো। তাহলে দা বয়ের সাথে কি বসে? ওয়াজ বসে না ওয়্যার বসে? দেখো, দা বয়টা কি থার্ড পারসন না এবং সিঙ্গুলার নাম্বার? হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বিভার্ব হিসাবে ওয়াজ হবে। তাহলে দা বয় ওয়াজ। এরপরে কি করছিল? এখন এক ভার্ব বা ক্রিয়া কোনটা? উড়াচ্ছিল। আচ্ছা, উড়ানোর ইংরেজি কি? ফ্লাই মানে উড়ানো, FLY, ফ্লাই। কিন্তু এটা কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে ফ্লাইং। তাহলে দা বয় ওয়াজ ফ্লাইং, এখন কি উড়াচ্ছিল? একটা ঘুড়ি উড়াচ্ছিল। তাহলে এ কাইট, এ কাইট। তাহলে দা বয় ওয়াজ ফ্লাইং এ কাইট, ছেলেটি ঘুড়ি উড়াচ্ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করি যে তারা ফুটবল খেলছিল। দেখো, তারা ফুটবল খেলছিল, তাহলে অতীতকালে কাজটা কিছু সময় ধরে চলছিল, তাহলে অবশ্যই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এখানে দেখো সাবজেক্ট কোনটা? তার মানে দে। এরপরে আমাদের ওয়াজ বা ওয়্যার নিয়ে আসতে হবে বিভার্ব হিসাবে। তো দের পরে ওয়াজ বসে না ওয়্যার বসে? দেখো, এখানে ইউ উই দে মানে এবং প্লুরাল নাম্বার। দেখো, দে মানে তারা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এখানে অনেক লোকজন আছে, অনেক লোকজন আছে, এজন্য এই দেটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, প্লুরাল হলে বিভার্ব হিসাবে ওয়্যার বসে। তাহলে দে ওয়্যার। এরপরে কি? মূল ভার্ব বসবে। মূল ভার্ব কোনটা? খেলছিল, খেলাটা হচ্ছে কাজ, ক্রিয়া, এটা হচ্ছে আমাদের মূল ভার্ব। তাহলে খেলার ইংরেজি কি? প্লে। তাহলে প্লে, এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তাহলে এর মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে প্লেইং, দে আর প্লেইং। আচ্ছা, এখন দে আর প্লেইং, তারা খেলছিল কি? খেলছিল ফুটবল। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল।
আচ্ছা, এরপরে আমরা আর একটু একটা বড় বাক্যকে আমরা কিভাবে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স আকারে লিখতে পারি আমরা এটা দেখব। সে যখন আমার কাছে এসেছিল তখন আমি উপন্যাস পড়ছিলাম। এটা অতীতকাল নির্দেশ করছে। সে যখন আমার কাছে এসেছিল, তার মানে এটা অতীতকাল। তখন আমি উপন্যাস পড়ছিলাম, মানে পড়ার কাজটা কিছু সময় ধরে চলছিল। এই সেন্টেন্সটাই, বাক্যটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, এটা একটা জটিল বাক্য। এখানে দুইটা অংশ রয়েছে। সে যখন আমার কাছে এসেছিল, এটা একটা অংশ। তখন আমি উপন্যাস পড়ছিলাম, এটা আরেকটা অংশ। দুটো অংশ। এটাকে আমরা ইংরেজিতে বলি ক্লজ। একটা সেন্টেন্সে দুটা অংশ থাকলে মানে এটাকে আমরা দুটা ক্লজে বিভক্ত করতে পারি। সে যখন আমার কাছে এসেছিল, এটা একটা ক্লজ। তখন আমি উপন্যাস পড়ছিলাম, এটা আরেকটা ক্লজ। এই ক্লজ হচ্ছে দুই প্রকার। ক্লজকে বলা হয় খণ্ড বাক্য। ক্লজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে সে যখন আমার কাছে এসেছিল, এটা হচ্ছে সে যখন আমার কাছে এসেছিল। দেখো, সে যখন আমার কাছে এসেছিল এই কথাটা যখন বলি তখন বাক্যের অর্থ কি সম্পূর্ণভাবে প্রকাশ পাইছে? সে যখন আমার কাছে এসেছিল, এরপরে কথা থেকে যায় সে তারপরে কি করছিল, তাহলে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় নাই। এই অংশটুক দ্বারা বাক্যের অংশ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, এজন্য এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর তখন আমি উপন্যাস পড়ছিলাম, এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তখন আমি উপন্যাস পড়ছিলাম, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। মানে এই প্রিন্সিপাল ক্লজ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। আর সে যখন আমার কাছে এসেছিল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় নাই। আচ্ছা, তো এরূপ ক্ষেত্রে সে যখন আমার কাছে এসেছিল তখন আমি উপন্যাস পড়ছিলাম। প্রিন্সিপাল ক্লজ এই অংশটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং আগের অংশটা সে যখন আমার কাছে এসেছিল এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কারণ সে যখন আমার কাছে এসেছিল এটা হচ্ছে পাস্ট টেন্স বোঝাচ্ছে। তখন আমি উপন্যাস পড়ছিলাম, মানে আমার পড়ার কাজটা তখন কি চলছিল। এখানে চলমান কোনটা বলতো? আমার উপন্যাস পড়াটা চলমান না সে আশাটা চলমান? হ্যাঁ, আমার তখন আমি উপন্যাস পড়ছিলাম, মানে আমি উপন্যাসটা পড়ছিলাম, মানে আমার কাজটা চলমান ছিল। তাহলে কন্টিনিউয়াস হবে কোনটা? এইটা। তখন আমি উপন্যাস পড়ছিলাম, এই অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং সে যখন আমার কাছে এসেছিল, তখন এটা আসলে একটা কাজ, এটা কোনো চলমান কাজ নয়। তাহলে এটা হবে সিম্পল পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এটা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে সে যখন আমার কাছে এসেছিল, তাহলে আমরা এটাকে লিখতে পারি হোয়েন সে, মানে হোয়েন হি, আচ্ছা, তখন আমার কাছে এসেছিল। তাহলে এখানে দেখো, আমরা সাবজেক্টের পরে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। তাহলে হোয়েন হি কেম টু মি, সে যখন আমার কাছে এসেছিল। আচ্ছা, তখন আমি কি করছিলাম? তখন আমি উপন্যাস পড়ছিলাম। তাহলে হোয়েন হি কেম টু মি, যখন সে আমার কাছে এসেছিল, এখানে একটা কমা বসবে, এই ক্লজটিকে প্রকাশ করতে আমরা এই দুটা ক্লজকে আলাদাভাবে লিখতে আমরা মাঝখানে কমা ব্যবহার করব। হোয়েন হি কেম টু মি, যখন সে আমার কাছে এসেছিল তখন আমি উপন্যাস পড়ছিলাম। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আমি। তাহলে আই এরপরে উপন্যাস পড়ছিলাম, তখন আমি উপন্যাস পড়ছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তো আয়ের পরে অক্সিলারি ভার্ব হিসেবে কোনটা বসে? ওয়াজ বসে না ওয়ার বসে? হ্যাঁ, আই অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বসে? ওয়াজ বসে। আর ইউ, উই, দে এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়ার বসে। যেহেতু আই আছে সেহেতু আমাদের এখানে ওয়াজ বসবে। তাহলে আই ওয়াজ এরপরে কি করছিলাম? উপন্যাস পড়ছিলাম। আচ্ছা, এখানে কাজ কোনটা, ভাগ কোনটা? পড়ছিলাম। তাহলে পড়ার ইংরেজি হচ্ছে রিড। কিন্তু এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো, কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সঙ্গে আইএনজি হবে। তাহলে রিডিং, আই ওয়াজ রিডিং। এরপরে কি বসবে? কি পড়ছিলাম? একটা উপন্যাস পড়ছিলাম। তাহলে
উপন্যাসের ইংরেজি কি? নোভেল। নোভেল মানে উপন্যাস, NOVEL, নোভেল। আই ওয়াজ রিডিং এ নোভেল, তার মানে when he came to me, যখন সে যখন আমার কাছে এসেছিল, I was reading a novel, I was reading a novel, আমি একটি উপন্যাস পড়ছিলাম। তাহলে এই অংশটুকু আমরা এই অংশটুকু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আকারে লিখেছি, আর পূর্বের অংশটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স আকারে লিখেছি। পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি, আর এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছি। তো এভাবে আমরা যদি গঠন প্রণালী মনে রাখতে পারি, তাহলে খুব সহজেই আমরা যে কোনো বাংলা থেকে আমরা সহজেই সেটাকে ইংরেজিতে অনুবাদ করতে পারবো। এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানবো। পাস্ট পারফেক্ট টেন্সকে বাংলাতে বলা হয় পুরা ঘটিত অতীতকাল। পুরা ঘটিত অতীতকাল মানে অতীতকালে কোনো কাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে, এরূপ কালকে আমরা বলি পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালে দুটি কাজ সংঘটিত হলে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে মানে আগে সংঘটিত হয়েছিল, সেটি বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। সেটি বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। আর অপর কাজটি বোঝাতে মানে যে কাজটা পরে সংঘটিত হয়েছিল, পরে সংঘটিত হওয়া কাজটিকে বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। তাহলে যদি অতীতকালে দুটা কাজ সংঘটিত হয়, দুটা কাজের মধ্যে যে কাজটা অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হয়েছিল, সেটি বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। আর অপর কাজটি বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। আমরা এবার গঠন প্রণালী সম্পর্কে জানি। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী প্রথমত সাবজেক্ট বসে, এরপরে হ্যাড বসে, বিভার্ব হিসাবে হ্যাড বসে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 বসে, ভার্বের V3 পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এখানে দেখো আমরা এর আগের ক্লাসে শিখেছি যে পারফেক্ট কথাটি থাকলেই পারফেক্ট মানেই ভার্বের V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট মানে ভার্বের V3 পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এবং তার পূর্বে একটা হ্যাভ ভার্ব বসবে, তার পূর্বে একটি হ্যাভ ভার্ব বসবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ ভার্ব হিসাবে হ্যাভ হ্যাজ বসে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ ভার্ব হিসাবে হ্যাড বসে। যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স, এজন্য এখানে বিভার্ব হিসাবে হ্যাভ ভার্ব হিসাবে আমরা হ্যাড বসাবো। যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইতো, তাহলে আমরা হ্যাভ বা অথবা হ্যাজ বসাইতাম, হ্যাভ অথবা হ্যাজ বসাইতাম। তো পারফেক্ট মানে আমরা মনে রাখবো ভার্বের V3, এবং ভার্বের V3 বসালে তার পূর্বে একটা হ্যাভ ভার্ব বসাতে হবে, হ্যাভ হ্যাজ অথবা হ্যাড বসাতে হবে। যেহেতু এটা পাস্ট পারফেক্ট, এজন্য আমরা হ্যাড বসিয়েছি, এবং সবশেষে অবজেক্ট বসবে। আচ্ছা, আমরা কিছু উদাহরণ করি, তাহলে বিষয়টা আমরা স্পষ্ট বুঝতে পারবো। সেই স্টেশনে পৌঁছানোর পূর্বে গাড়ি ছেড়ে দিয়েছিল। সে স্টেশনে পৌঁছানোর পূর্বেই গাড়ি ছেড়ে দিয়েছিল। তাহলে এখানে কোন কাজটা অপেক্ষাকৃত আগে হয়েছে বলো তো? সেই স্টেশনে পৌঁছাইছে আগে, না আগে গাড়ি ছেড়ে দিয়েছিল? আগে গাড়ি ছেড়ে দিয়েছিল। তাহলে পূর্বে গাড়ি ছেড়ে দিয়েছিল, যে কাজটা আগে সংঘটিত হয়েছিল সেটা হবে কি? সেটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো, পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো। এবং যে কাজটা পরে হয়েছিল সেটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। দেখো, তাহলে গাড়ি ছেড়ে দিয়েছিল, এটা আগে সংঘটিত হয়েছিল। তাহলে এটা যদি আমরা তোমার হচ্ছে গাড়ি ছেড়ে দিয়েছিল, এটা লিখবো আমরা পাস্ট পারফেক্ট টেন্স আকারে। আর সেই স্টেশনে পৌঁছানোর পূর্বে এটা লিখবো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু পরে সংঘটিত হয়েছিল। তো লিখি আমরা, দেখো তাহলে আমরা কিভাবে লিখবো? দেখো এখানে সে স্টেশনে পৌঁছানোর পূর্বে গাড়ি ছেড়ে দিয়েছিল, তাহলে দা ট্রেন গাড়ি, এখানে দা ট্রেন TRAIN
দ্য ট্রেন লেফট। তার আগে অক্সিলারি ভার্ব হিসাবে কি বসবে? আমরা তো সাবজেক্ট বসালাম দ্য ট্রেন, এরপর অক্সিলারি ভার্ব কি বসাবো? বি ভার্ব হিসাবে হ্যাড বসাবো। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট, এলইএফটি, লেফট, লেফট মানে ছেড়ে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, ত্যাগ করা। তাহলে এটা হচ্ছে ভার্বের ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এর পূর্বে আমরা হ্যাড একটা হ্যাভ ভার্ব ব্যবহার করেছি, বি ভার্ব হিসেবে হ্যাড ব্যবহার করেছি, ঠিক আছে। দ্য ট্রেন হ্যাড লেফট। আচ্ছা, এখানে কি আছে? পূর্বে। পূর্বের ইংরেজি কি? বিফোর, বিফোর, বিফোর। আচ্ছা, কার পূর্বে? সেই স্টেশনে পৌঁছানোর পূর্বে। তাহলে সেই স্টেশনে পৌঁছানোর পূর্বে গাড়িটা ছেড়ে দিয়েছিল, তাহলে পরে হয়েছিল সেই স্টেশনে পৌঁছানোর কাজটা সে পরে করেছিল, তাহলে এটা আমরা লিখবো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা এটা কি লিখবো? এখানে সে, সে মানে সাবজেক্ট হি নিয়ে আসবো, তাহলে হি। এরপরে পৌঁছানোর ইংরেজি কি? রিস্ট, আর ই এ টি এইচ ই ডি, রিস্ট। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর হি রিস্ট দা, কোথায় পৌঁছেছিল? স্টেশনে, দা স্টেশন। তাহলে দা ট্রেন হ্যাড লেফট মানে গাড়িটি ছেড়ে দিয়েছিল, বিফোর পূর্বে, হি স্টেশনে, সি রিচ দা স্টেশন সেই স্টেশনে পৌঁছানোর পূর্বেই গাড়িটি ছেড়ে দিয়েছিল। আচ্ছা, তাহলে এখানে দেখো অতীতকালে দুটা কাজ সংঘটিত হয়েছিল। একটা হচ্ছে সেই স্টেশনে পৌঁছানোর সেই স্টেশনে পৌঁছানোর পূর্বে, এটা একটা কাজ। তারপরে কি হয়েছিল? গাড়ি ছেড়ে দিয়েছিল, এটা আর একটা কাজ। তাহলে অতীতকালে দুটা কাজ নির্দেশ করলে যে কাজটা অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হয়েছিল সেটা বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, আর যে কাজটা পরে সংঘটিত হয়েছিল এটা বোঝাতে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। এখানে দেখো রিস্ট মানে ভার্বের ভি2, এটা কিন্তু পাস্ট টেন্স আমরা ব্যবহার করেছি। এরপরে আরেকটা এক্সাম্পল আমরা খেয়াল করি, দেখো ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল। তাহলে এখানে দেখো যে কোন কাজটা আগে হয়েছিল বলো? ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল, তাহলে রোগীটি আগে মারা গিয়েছিল না ডাক্তার আগে এসেছিল? রোগীটি আগে মারা গিয়েছিল, তারপরে ডাক্তার এসেছিল। তাহলে আগে কোন কাজটা হয়েছে? রোগীটি মারা গিয়েছিল। তাহলে এই যে এটা হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, আর ডাক্তার ডাক্তার আসার আগে এটা হবে আমার হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা লিখবো যে কোন কাজটা আগে হয়েছিল? রোগীটি মারা গিয়েছিল, তাহলে লিখবো দা পেশেন্ট, দা পেশেন্ট, দা পেশেন্ট। আচ্ছা, এটা আমাদের সাবজেক্ট, রোগীটি সাবজেক্ট। এরপরে কি বসাতে হবে? অক্সিলারি ভার্ব হিসেবে কোনটা বসবে? হ্যাড বসবে। অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড বসবে। তাহলে দা পেশেন্ট হ্যাড, হ্যাড। আচ্ছা, এখানে কি হয়েছিল? মারা গিয়েছিল, রোগীটি মারা গিয়েছিল, তাহলে এখানে ভার্ব কোনটা? মারা যাওয়া। তাহলে ডাই, ডাই মানে হচ্ছে মারা যাওয়া। কিন্তু এটা যেহেতু আমাদের পাস্ট পারফেক্ট টেন্স আকারে লিখতে হবে, তার মানে ভার্বের ভি3 বসাতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে আমাদের এখানে। তাহলে হি হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গিয়েছিল। আচ্ছা, আগেই, পূর্বেই, তাহলে বিফোর, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, পূর্বেই। কে আসার আগে মারা গিয়েছিল? ডাক্তার আসার পূর্বে মারা গেছিল, তাহলে বিফোর দ্য ডক্টর। আচ্ছা, এখন কি ডক্টর এখানে আসা, কাম মানে আসা, কিন্তু এখানে যেহেতু আমরা পাস্ট ইনডিফিনিট আকারে লিখবো মানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে এই জায়গাতে, তাহলে কাম না হবে না, এই জায়গাতে আমরা কেম বসাবো, কারণ কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার, কেমটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এই জায়গা। আচ্ছা, মানে ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল। তাহলে দেখো যে এই যে রোগীটি মারা গিয়েছিল, এই অংশটুকু আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখছি। এই অংশটুকু আমরা পাস্ট পারফেক্ট
পাস্ট পারফেক্ট টেন্স আকারে লিখছি, এবং পরের টুক দ্য ডক্টর বিফোর দ্য ডক্টর কেম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। তাহলে অতীতকালে যদি দুটা কাজ সংগঠিত হয়, তাহলে যে কাজটা পূর্বে সংগঠিত হয়েছিল এটা বোঝাতে আমরা ব্যবহার করব হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে সংগঠিত হয়েছিল সেটা বোঝাতে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। এবার আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে বাংলাতে পুরা ঘটমান অতীতকাল বোঝায়। পুরা ঘটমান অতীতকাল। অতীতকালে দীর্ঘ সময় ধরে কোনো একটি কাজ চলছিল। দীর্ঘ সময় ধরে কোনো একটি কাজ চলছিল, এরূপ বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে দীর্ঘ সময় ধরে কোনো একটা কাজ চলছিল, এরূপ বোঝালে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। আর এখানে যদি দুটি কাজ থাকে, দুটি কাজ থাকলে যে কাজটা দীর্ঘ সময় ধরে চলছিল এটা বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, আর অপর কাজটিকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স আকারে লিখব। আচ্ছা, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা কি? প্রথমত সাবজেক্ট বসবে, এরপরে হ্যাড বিন বসবে, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, এরপর অবজেক্ট। আমরা পূর্বের ক্লাসগুলোতে শিখেছি যে কন্টিনিউয়াস থাকলে, কন্টিনিউয়াস মানে হচ্ছে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, আর পারফেক্ট মানে ভার্বের ভিতরে বসবে। যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেছি, তাই আমরা এই জায়গাতে আমাদের বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এই বিনটা কিন্তু বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলে এর পূর্বে একটা বি ভার্ব হিসাবে হ্যাভ ভার্ব বসাতে হয়, এজন্য আমরা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, এজন্য বি ভার্ব হিসাবে এই জায়গাতে আমরা হ্যাড ব্যবহার করি। আমরা হ্যাভ ভার্ব হিসাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাড ব্যবহার করেছি। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তো আমরা কিছু এক্সাম্পল খেয়াল করি। শিক্ষক মহাশয় আসার আগে ছেলেরা ঝগড়া করছিল। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? দেখো, এখানে শিক্ষক মহাশয় আসার আগে ছেলেরা ঝগড়া করছিল। দেখো, ছেলেরা ঝগড়া করছিল, এই কাজটা কিন্তু অতীতকালে দীর্ঘ সময় ধরে চলছিল। তাহলে এই অংশটুকু বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তাহলে দেখো, ছেলেরা, তাহলে এটাকে ইংরেজিতে আমরা লিখবো কি? দা বয়েজ মানে ছেলেরা, দা বয়েজ। এরপরে দেখো সাবজেক্ট বসালাম দা বয়েজ, এরপরে কি বসবে? একটা হ্যাড বিন বসবে। তাহলে দা বয়েজ, এরপরে আমরা বসাবো হ্যাড বিন, দা বয়েজ হ্যাড বিন। এরপরে কি হবে? মূল ভার্বের সঙ্গে আইএনজি। আচ্ছা, এখানে ভার্ব কোনটা? দেখো, ঝগড়া করছিল, তাহলে ঝগড়া করা এটা হচ্ছে কি? আমাদের ভার্ব, এটা হচ্ছে ক্রিয়া, ঝগড়া করা। তাহলে ঝগড়া করার ইংরেজি কি? কোরল মানে ঝগড়া করা, কিউ। তারপরে কি? এটা তোমার হচ্ছে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে এর সঙ্গে আমরা যদি আইএনজি যুক্ত করি তাহলে কোরলিং। তাহলে দা বয়েজ হ্যাড বিন কোরলিং। আচ্ছা, ঝগড়া করছিল শিক্ষক মহাশয় আসার আগে। আচ্ছা, আগে মানে কি? বিফোর মানে হচ্ছে পূর্বে বা আগে। তাহলে বিফোর, দা বয়েজ হ্যাড বিন কোরলিং বিফোর
বিফোর কে আসার আগে? শিক্ষক মহাশয় আসার আগে। তাহলে শিক্ষক দ্য টিচার, দ্য টিচার, দ্য টিচার। আচ্ছা, এরপরে কি? আশা, আশা, কাম মানে আশা। তো এরা যেহেতু আমরা পরের অংশটুকু দেখো, আমরা যে কাজটা দীর্ঘ সময় ধরে অতীতকালে চলছিল এটা বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি, আর পরের অংশটুকু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। পরের অংশটুকুতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তাহলে এখানে দেখো যে দ্য টিচার, এখানে আসার ইংরেজি হচ্ছে কাম, কিন্তু আমরা এই জায়গাতে পাস্ট ফর্ম কেম ব্যবহার করব। কেম, দ্য টিচার কেম, মানে শিক্ষক মহাশয় আসার আগে ছেলেরা ঝগড়া করছিল। তাহলে এই যে কেমটা হচ্ছে এই জায়গাতে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে অতীতকালে কোনো কাজ যদি দীর্ঘ সময় ধরে চলে এরকম বোঝালে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, এবং অপর কোনো কাজ থাকলে সেই কাজটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স আকারে লিখব। আরেকটা এক্সাম্পল আমরা খেয়াল করি, সে আসার আগে আমি একটি চিঠি লিখছিলাম। তাহলে কোন কাজটা চলছিল বলতো? সে আসার আগে আমি একটি চিঠি লিখছিলাম, এই কাজটা চলছিল, আমি একটি চিঠি লিখছিলাম। এই অংশটুকুটা হচ্ছে দীর্ঘ সময় ধরে চলছিল। তাহলে অতীতকালে দীর্ঘ সময় ধরে চললে সেই কাজটাকে আমরা বলবো, সেই কাজ, যে কাজটি দীর্ঘ সময় ধরে চলছিল এরকম বোঝালে তাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আকারে লিখব। তাহলে আমি একটি চিঠি লিখছিলাম, তাহলে এটা আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আকারে লিখব। তাহলে সাবজেক্ট কোনটা এখানে? আই। তাহলে আই, এরপরে কি হবে? হ্যাড বিন বসবে। তাহলে আই হ্যাড বিন, আই হ্যাড বিন। এরপরে মূল ভার্ব বসবে। এখানে দেখো মূল ভার্ব কোনটা? লেখা, কোনো কিছু লেখা মানে কাজ, কাজ এটা লিখছিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের মূল ভার্ব। তাহলে মূল ভার্ব লেখা, লেখার ইংরেজি কি? রাইট, WRIT, রাইট মানে লেখা, কিন্তু এখানে পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সঙ্গে আইএনজি, এজন্য আমরা এখানে মূল ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব। তাহলে আই হ্যাড বিন রাইটিং, আচ্ছা কি লিখছিলাম? একটা চিঠি লিখছিলাম, তাহলে এ লেটার, এ লেটার, I had been writing a letter, I had been writing a letter, আমি একটা চিঠি লিখছিলাম। আচ্ছা, কখন লিখছিলাম? সে আসার আগে, ঠিক আছে, আগে। তাহলে আগে মানে কি? বিফোর, আগে বা পূর্বে বোঝালে বিফোর বসে। তাহলে বিফোর, সে আসার আগে, সে মানে এখানে সাবজেক্ট হিসেবে বসবে হি, হি। আচ্ছা, কেম, কেম মানে আসা। এটা যে কেমটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের V2। যেহেতু আমরা পরের অংশটুকু, বিফোরের পরের অংশটুকু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স আকারে লিখছি, এজন্য এখানে আমরা ভার্বের পাস্ট ফর্ম V2 ব্যবহার করেছি, কেম, কেম ব্যবহার করছি। তাহলে আমাদের এখানে বিফোরের আগের এই অংশটুকুকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আকারে লিখেছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আকারে লিখেছি, এবং পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স আকারে লিখেছি। তাহলে আমরা শিখলাম যে অতীতকালে, অতীতকালে দীর্ঘ সময় ধরে কোন একটি কাজ চলছিল এরকম বোঝালে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা মনে রাখবো কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, আর পারফেক্ট মানে ভার্বের V3 হবে। তো এখানে যেহেতু আমরা মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেছি, এজন্য আমাদের এখানে বি ভার্ব হিসাবে, হ্যাভ ভার্ব হিসাবে হ্যাড এর পরে আমরা এখানে বিন বসিয়েছি। এই বিনটা কিন্তু বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে বিন। বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। আমরা এই যে এম, ইজ, আর, এটা হচ্ছে আমাদের ভার্বের V1 প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ফর্মে আমরা ব্যবহার করি ওয়াজ অথবা ওয়ার। আর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এটার বিন, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হচ্ছে বিন, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বিন। তো আমরা সহজে স্ট্রাকচারটা যদি মনে রাখতে পারি তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আকারে যে কোনো সেন্টেন্সকে আমরা লিখতে পারবো।